ফেব্রুয়ারির স্পেশাল ট্রেন 1-4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের টিকিটটি বাঁ দিকের বুক পকেটের নিচে রাখবেন। ধন্যবাদ। প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসতে না খুব চাপ হয়ে যাচ্ছে। দেখো তো চাপটাপ দেখে তো লাভ নেই, দেখা তো করতে হবে নাকি? নাকি তুমি দেখাই করতে চাইছো না? সেটা না, দেখা তো করতে চাচ্ছি কিন্তু না না, তাহলে তো তুমি আসতে বলতে না, তাহলে তো তুমি বাহানা দিতে না। এই দেখো দেখো পিঁপড়ে। বিয়ে করেনি তো, বুঝলেন না? নইলে এত রোমান্টিজম থাকতো না। আমাকে বললেন? অবশ্যই, এখানে আর কে আছে? তবে স্বগতিক্রিয় তো হতে পারে। বাংলা অনার্স? না, ফিলোসফি। কেন? ওই যে স্বগতোক্তি শব্দটা বললেন, 2025-এ এই কথাটা আর কজন বলে? ও আচ্ছা আচ্ছা, আসলে আমি একজন সাহিত্যিক, গল্পকার। মাঝে মাঝে স্টেশনে আসি, মানুষ দেখি, গল্প লিখি, এই আর কি। ওমা তাই? তবে তো আপনাকে আমার জীবনে একটা ইন্টারেস্টিং গল্প বলাই যায়। কে জানে, আপনি আপনার নতুন গল্পে একটা রসদ খুঁজে পেতে পারেন। আমি কি এখানে একটু বসতে পারি? চাপুন 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 চাপুন, বাস বাস, হবে 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 হবে। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছেন। নিতান্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে। বিরক্ত তো হবার কথাই। আসলে কি জানেন, আজ আমার কাছে একটা বিশেষ দিন। আমার বউ আজ ওর দাদাবাড়ি থেকে আসছে। ও দাদা আমার ভীষণ রকচটা। কাল তো বলেই দিল আমাকে যে আমার বোন আরও 2 দিন থাকবে। কিন্তু মশাই, আমিও নাছোড়, আমার অ্যানিভার্সারি বলে কথা। তো আজকে এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলি। বেশ, বলুন। বাহ, তাহলে এই খুশিতে একটা সিগারেট হয়ে যাক। আপনি কি গল্পের সাথে সাথে সিগারেটও খাওয়ান নাকি? আমি তখন সদ্য ইউনিভার্সিটি পাশ করেছি, বেকার। 2-3টে টিউশনি করি, ওই হাত খরচা জুটে যায়। স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য রেডি হচ্ছে। এমন সময় একদিন খবরের কাগজে দেখলাম শহরের এক জায়গায় এসএসসির কোচিং দেওয়া হচ্ছে সুলভে। আমিও তাই সুলভ শৌচালয় পেরিয়ে ছুটে গেলাম দুর্লভ জ্ঞান অর্জন করতে। অভিজিৎ চম তো সেদিন তোতলা হওয়ার আরও একটি কারণ সেই ক্লাসরুমে মজুদ ছিল। আর তা ছিল আমার চোখে দেখা এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটি মেয়ে। ঠিক আমার উল্টো দিকে বেঞ্চটায় সে বসেছিল, আরও অনেক নারী পরিবেষ্টিত হয়ে। কিন্তু আমার প্রীতের চোখ যেন কাঁঠালে আঠার মতো আটকে ছিল ওর 2 চোখে। বুদ্ধিদীপ্ত চোখ, আর কি মায়াময়, আর একটা স্টিমড অনামিল হাসি। দাঁড়ান দাঁড়ান, তোতলা? দিব্যি তো কথা বলে চলেছেন। পরে আমার তোতলামোটা ঠিক হয়ে যায়। অনেক চিকিৎসা করেছি দাদা,
পীর সাহেবের তাবিজ থেকে শুরু করে মার্বেল মুখী নিয়ে কথা বলেছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, কিছুই বাদ দিইনি। যাই হোক, গল্পে ফিরে আসি। আমার চোখ আটকে ছিল সেই মানুষটার চোখের মতো, যে ঝগড়া করার সময় অন্যদিকে তাকিয়ে থাকে, কিংবা সেই মানুষটার মতো যা সুচারু দৃষ্টি আটকে থাকে টাকা গোনার সময় থুতু মাখানো নোটের উপর। ভাই, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? না। যা, প্রেমে না পড়লে আমার সেই সময় সিচুয়েশন, বুক ভার হয়ে আসা, হঠাৎ ফুলের গন্ধ, আরামের বাতাস চলে যাওয়া, এগুলো কিভাবে বুঝবে? স্মৃতি সতত সুখের নয় ঠিকই, কিন্তু এক ধরনের দুঃখের মধ্যেও কিছু সুখ লুকিয়ে থাকে। সেই সুখ আমাকে ঘুমোতে দিত না, জেগে থাকতেও দিত না। কোনো কাজ একটানা করতাম তো করতেই থাকতাম, কোনো কাজ আবার করতেও পারতাম না। তারই মধ্যে আবার সে মেয়েটিকে দেখলাম অন্য একটা ছেলের সঙ্গে। মনে হলো এই পৃথিবীতে যত ধরনের আবেগ রয়েছে সব যেন আলেকজান্ডারের মতো হামলে পড়েছে আমার উপর। আমি ঠিক করলাম এইভাবে আর নয়, একটা হেস্তনেস্ত চাই, ফয়সালা চাই। ঠিক করলাম একেবারে মেয়েটা বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবো, যা হবার হবে। আপনি তার সম্পর্কে কোনো খোঁজই নেননি? আশ্চর্য তো ব্যাপারটা। খোঁজ নিয়েনি ঠিকই, কিন্তু সে নিখোঁজ আলোকে খুঁজে পেতে সাহায্য করলো সেই অভিজিৎই। কিরে, কি হয়েছে? কিছু নিয়ে টেনশনে আছিস? টেনশন বলে টেনশন, হৃদয়ের সারফেস টেনশন বলা যেতে পারে। আমি শালা ঠিকই আইডিয়া করেছি। কোন মেয়েটা? কোন মেয়েটা? বল না চম্পক, বল আরে না। বল না চম্পক, বল না। ওই যে ওই মেয়েটা। তা কি করবি ঠিক করেছিস? ও অনেক ভাবলাম ভাই, এভাবে আর পারা যাচ্ছে না। ভাবছি বাড়ি গিয়ে একেবারে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু সমস্যা হচ্ছে ওর বাড়ির ঠিকানাটাই জানি না। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। আকাশ লীনার বান্ধবী যে আছে না, স্মিতা, দেখি ও এ ব্যাপারে গৌরীসেন হতে পারে কিনা। দেখেছিস তো স্যার আজকেও লেট। ঠিকই বলেছিস। বাদ দে এসব। তোরা কি শুনেছিস আমাদের সখীকে নাকি চম্পক পছন্দ করে? এই দাঁড়া দাঁড়া, কোন চম্পক বলতো? আরে আমাদেরই তো ব্যাচমেট, ওই দেখ দেখ বেঞ্চেই বসে আছে। আরে শুধু কি চম্পক, ওর রূপে তো সবাই মুগ্ধ। তাহলে কি বলিস তোরা, আমাদের সখীকে চম্পকের সঙ্গে কেমন মানাবে? সেই বলিস না তোরা। সত্যি লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ তুই না। স্মিতা, একটু কথা ছিল, আসো। বন্ধু অভিজিৎ তো ওর দায়িত্ব পালন করলো ঠিকই। এখন আমার কাজ ছিল আমার মনের গোপন কথাটা চিঠি মারফত ওর কাছে পৌঁছে দেওয়া।
লেখাটা শুরু করলাম এইভাবে। বড্ড কষ্টে আছি। এই কষ্টের কারণ অনুসন্ধানে আমি তোমার মুখ খুঁজে পেলাম, এবং একই সঙ্গে সেই কষ্ট লাঘবের উৎস সন্ধানেও সেই একই মুখ দেখতে পেলাম। আমি না থাকলে এই পৃথিবীর কিচ্ছু এসে যাবে না, কিন্তু তুমি না থাকলে আমার পৃথিবী জুড়ে আর আমি থাকবো না। তোমাকে ছাড়া আমি মরে যাব কিনা জানি না, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি তোমাকে সঙ্গে করিয়ে আমি বাঁচতে চাই। হয়তো তুমি আমাকে কখনো লক্ষ্য করোনি, কিন্তু একবার আমার চোখে চোখ রেখে দেখো, তুমি তোমাকেই খুঁজে পাবে। তা ভাই, গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠিটা কি তাকেই পাঠিয়ে দিলেন? দাদা, 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 ও দাদা, জান তো জান, এখানে আরে কিছু লাগবে না। আমি কিছু বেচতে আসিনি। ও দাদা, আমি কিছু বেচতে আসিনি, শুনুন। আরে আপনি যান না, কিছু লাগবে টাকবো না বললাম তো, আপনি যান। আমি কিছু বেচতে আসিনি, আমার কথাটা তো শুনবেন। এই বাড়ির যে মেয়েটা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, তাকে কি এই কাগজটা দিয়ে দেবেন? ও বাবা, বললাম দিদিমণিরা তো কইলাম, দিদিমণি তো কষে আপনারা চেনেই না। সেটা আমি জানি, ওটা বড় বিষয় নয়। চিঠিটা পেয়েছে? তা তো দিয়ে আসছি। ওটাই প্রাপ্তি। আমি অপেক্ষা করছি। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। কি অসুবিধা তোমার? কেন দাঁড়াচ্ছে এখানে? দাঁড়াও দাঁড়াও একটু। তুমি এখানে কি করছো? হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, এদিকে দেখো। আস্তে। কি কিসের রাস্তা? কি 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 হয়েছে ভাই? ভদ্র এখানে কি? কি করছো এখানে তুমি? ঠিক আছে কি প্রয়োজন তোমার? ঠিক আছে ঠিক আছে, তোকে 10 চলো। মিনিট টাইম দিচ্ছি। ঠিক 10 আছে। মিনিট পরে যেন তোমাকে আমি না দেখি। আমি তোমাকে বললাম 10 মিনিট। পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলাতে ঘুমিও, আসতে হবে না আর পারাটা। রঞ্জনা আমি আর আসবো না, এখানে রঞ্জনা আমি আর আসবো না। ভাই কি কি, যাও যাও বাড়ি যাও, বাকি তো নেই। যাও যাও যাও, ঝামেলা করো না, যাও।
আপনি আজকে যেটা করলেন না জামাইবাবু, একদম ঠিক করলেন না। বাড়ির মেয়ের সম্মান বলে তো একটা কিছু আছে। ব্যাপারটা বুঝছিস না, তুই যেটা করতে চাচ্ছিস সেটা করলে একটা সিন ক্রিয়েট হতো। কোনো সিন ক্রিয়েট হতো না। আজকে বাড়ির বাইরে আছে, তুই এখানে কেন? ভেতরে যা। কালকে ভেতরে চলে আসবে না কোনো গ্যারেন্টি আছে? তার চেয়ে বরং বাদ দাও, থানায় কমপ্লেন করি। ওসব থানা ফানা এখন খবর দেওয়ার দরকার নেই, দেখি না আর কতক্ষণ থাকে। এই তো বৃষ্টি শুরু হবে হবে ভাব, আর একটু বাড়লেই দেখবে চাদু সুরসুর করে পথ ধরেছে। আপনার তো দেখে মনে হইতেছে আপনার শরীরটা খুব খারাপ। তা আপনার একটা কথা কই, আপনি এখান থেকে উঠবেন না, ঠাই হয়ে বসে থাকেন, ঠিক আছে? দাদাবাবু কিন্তু পুলিশ ডাকার কথা বলছে, কিন্তু দিদিমণি রাজি না। তো আপনারে বলতেছি আপনি এখানে বয়া থাকেন, দিদিমণি খুব কান্নাকাটি করতেছে। কেন পাগলামো করছেন এরকম? দেখে একে জ্বরে তো গা পড়ে যাচ্ছে।
কি অবস্থা করেছেন নিজের? চলুন ঘরে চলুন, ঘরে আপনার জন্য খাবার রাখা আছে, চলুন। আজ 10 বছর হলো ওর হাত ধরেই আছি। এই হাত ধরা যেন জন্ম জন্মান্তরের। মাঝে মাঝে খুব অস্থির লাগে জানেন তো। আমার বউ আমার খুব প্রিয় বন্ধু, ওকে আমার সব খুলে বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না। ও কোনোদিন জানতেও পারবে না সেদিন আসলে আমি ওর জন্য দাঁড়িয়ে থাকিনি। তাই তো ভাই, আপনার মতো অপরিচিত মানুষদের খুঁজে বের করি আর আমার এই গল্পটা বলি। এইভাবেই গলার ভিতর আটকে থাকা নুড়ি পাথরগুলো আস্তে আস্তে হৃদয়ের দিকে নেমে যায়। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেছে। ওই তো চলে এসেছে আমার সত্যি হলেও গল্প। তুমি যদি চাও ভুল হতে পারি, পরাগের অক্ষরে মাঝিদের হাতে খড়ি। তুমি যদি চাও হঠাৎ ছোড়ো হাওয়া, অকারণে হুট করে বেসুর গলায় গান গাওয়া। তুমি যদি চাও দেয়াল ঘড়িতে, তুমি যদি চাও দেয়াল ঘড়িতে, সময় বাঁধবো আমি তোমার নামে সঙ্গীতে।